করোনা চিকিৎসায় আগ্রহ নেই বেসরকারি হাসপাতালের, উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের পর এখন দ্বিতীয় হটস্পট চট্টগ্রাম, 12টি উপজেলাকে রেড জোন ঘোষণা। করোনাকালে জীবন ও জীবিকা বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডলারের বাজারে আগুন, বাড়ছে আমদানি খরচ, প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। আসছে বাজেটে মেগা প্রকল্পগুলোতে থাকছে পর্যাপ্ত বরাদ্দ, বিদেশি শ্রমিকদের দেশে রাখায় বড় চ্যালেঞ্জ বলছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বিক্ষোভ সহিংসতা চলছে, এই 4 দিনে 10 জন নিহত, হোয়াইট হাউসের সামনে আন্দোলনকারীদের স্লোগান। এবং 2 মাস পর দরজা খুলল বিএফডিসির, স্বাস্থ্যবিধি মেনে চালানো যাবে শুটিং কার্যক্রম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টা সংবাদে, সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 50টির বেশি শয্যা বিশিষ্ট দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালুর নির্দেশের পেরিয়ে গেছে 10 দিন। তবে এখনও হাতে গোনা কয়েকটি বেসরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা। প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, নন কোভিড জটিল রোগীদের নিয়ে বিপাকে পড়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 24 মে দেশে 50 শয্যার অধিক সকল হাসপাতালে আলাদা করোনা ইউনিট চালুর নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনার 10 দিন পেরিয়ে গেলেও মাত্র কয়েকটি বেসরকারি হাসপাতাল ছাড়া বাকিরা এখনো শুরু করেনি করোনা রোগীদের চিকিৎসা। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে জানতে চাইলে মাত্র কয়েকটি বেসরকারি হাসপাতালের নাম পাওয়া যায়, যার বাইরে প্রস্তুতি নিয়েছে আর মাত্র 2টি বেসরকারি মেডিকেল কলেজ। কোভিড-19 পজিটিভ পেশেন্টের জন্য আমাদের কিন্তু ঢাকা শহরে ডেডিকেটেড হাসপাতাল আছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে আছে। বেসরকারির মধ্যে যেমন আছে আনোয়ার খান মডার্ন, হলি ফ্যামিলি, তারপর স্বাধীনতা ফাউন্ডেশন, রিজেন্ট হাসপাতাল, এগুলোর মধ্যে বেসরকারি পর্যায়ে আছে। অথচ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে অন্তত 69টি বেসরকারি হাসপাতাল রয়েছে। তবে কেন এখনো প্রস্তুত নয় তারা, এমন প্রশ্ন ছিল সংগঠনটির সভাপতির কাছে। অলমোস্ট সবাই কিন্তু ব্যবস্থা নিচে, শুধু 2-1টা বা কিছু ক্ষেত্রে যেটা বললাম যে জটিল রোগী আছে, সেইখানে একটু সমস্যা এবং আমরা যেটা বলছি হেলথ মিনিস্ট্রিকে যে এই বিষয়টাকে গভীরভাবে আরো পর্যালোচনা করা দরকার। ওনারাও কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা করতেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশ জারির সময় দেশে করোনা রোগীর সংখ্যা ছিল 36,000-এর বেশি, যা এরই মধ্যে ছাড়িয়ে 55,000। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জেলা জুড়ে 3,000-এর বেশি আক্রান্ত, মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের পর তাই দ্বিতীয় হটস্পট এখন চট্টগ্রাম। এর মধ্যেই চলছে গণপরিবহন। মানুষকে সচেতন করতে চট্টগ্রামের 12টি উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টেস্ট বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নয়ন বড়ুয়াজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গণপরিবহন চালু হওয়ার পর গেল সোমবার একদিনেই চট্টগ্রামে করোনা শনাক্ত হয় 200 জনের। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন 3,000-এর বেশি মানুষ। এই ভাইরাসের হানায় প্রাণ হারিয়েছেন 70 জন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অল্প দিনেই মহামারী হতে পারে বলে শঙ্কা জেলা সিভিল সার্জনের। বলছেন, টেস্ট বাড়াতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রথমত আমাদের পরীক্ষার সুযোগ বাড়ছে, দ্বিতীয়ত আমাদের জনগণ স্বাস্থ্যবিধি মানছে না, তৃতীয়ত বাইরের অন্যান্য জেলার ব্যবসায়িক কারণ হোক তারা আমাদের চট্টগ্রামে আগমন করতেছেন, এ কারণেও আমাদের রোগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানও ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসছে। এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম চেম্বারের অর্থায়নে বসানো হয়েছে নমুনা সংগ্রহের বুথ। অনেক জায়গায় গিয়েও তাদের টেস্টটা কিন্তু করাতে পারছে না, এই কারণে মানুষ 1-2-3 অপেক্ষা করলো, লম্বা লাইন দিয়ে তারা চলে যেতে হচ্ছে। সেই জন্য আমরা চিন্তা করলাম যে টেস্টটা যদি হয় তাহলে বুথের অভাবে অনেকে পারতেছে না। সেই জন্য আমরা বুথগুলো স্থাপন করে দিলাম মেডিকেল কলেজ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহন চললে পরিস্থিতি খারাপ হবে। গেল কয়েকদিনের পরিসংখ্যান সেটাই প্রমাণ করে। একদিকে সরকারি ছুটি লকডাউন বৃদ্ধি করা হয়নি, অপরদিকে গণপরিবহন
চালু করার যে দূরদর্শী সিদ্ধান্ত, তার ফলশ্রুতিতে দেশে এই রোগের বিস্তার ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা দেখা দিয়েছে। চিকিৎসা সংকট কাটাতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে করোনার রেড জোন হিসেবে ঘোষণার পর পরীক্ষা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহে শহরের বেশ কয়েকটি স্থানে স্থাপন করা হয়েছে বুথ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এর আগের সংবাদে আপনি জানিয়েছিলেন যে কয়েকটি নতুন করে বুথ উদ্বোধন করা হয়েছে। তো এই বুথগুলোতে আসলে যদি কেউ পরীক্ষা করাতে চায় তবে তার কি নিয়ম মেনে চলতে হবে? ধন্যবাদ গালিব। এর আগের ঘন্টায় যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি, তেমনিভাবে যদি বলি ভয়াবহ আকার রূপ নিয়েছে করোনা বন্দরনগরী চট্টগ্রামে। এই পর্যন্ত ৩,৫০০ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, এমনকি মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্ত আমরা জেনেছি ৮৫ পর্যন্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ৮৫ জনের মৃত্যু। বুঝতে পারছেন বন্দরনগরী চট্টগ্রামের এখন কোন পর্যায়ে যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু যেমনটা বাড়ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে কিন্তু উদ্যোগ কিন্তু আসলে উদ্যোগের কোনো কমতি নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলেন, সিভিল সার্জন বলেন, সিটি কর্পোরেশন বলেন, জেলা প্রশাসন বলেন, সবাই কিন্তু বিভিন্ন উদ্যোগ নিলেও কোনো উদ্যোগে কিন্তু আসলে এত কাজে লাগছে না। কিন্তু এখন যে নতুন করে যে টেস্ট করার কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং কি যে নমুনা সংগ্রহ করার জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা বলতে যে আমি প্রেস ক্লাবে আছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বুথটি আমরা দেখানোর জন্য চাচ্ছি সুরক্ষা বুথ, সেই বুথ থেকে কিন্তু নমুনা সংগ্রহ করা হবে। এই নমুনা সংগ্রহের পরেই কিন্তু আসলে এই জায়গা থেকে নমুনা সংগ্রহের পর কয়েকদিনের মধ্যে তারা টেস্ট করে কিন্তু জানানো হবে। তাহলে কিন্তু আসলে চট্টগ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু আসলে টেস্টের সুযোগটা পাবে। তাহলে কিন্তু আসলে বোঝা যাবে মানুষ যে আক্রান্ত হলেও কিন্তু যে আইসোলেশন করলে কিন্তু মানুষ সুস্থ হচ্ছে, এমন প্রমাণে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল থেকে এমনকি আইসোলেশন থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। আমরা দেখানোর জন্য যাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রথম বুথটি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র একটু পরে কিন্তু তিনি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরেই কিন্তু এখানে অনেক জন এসেছেন যারা কিন্তু উপসর্গ নিয়ে এসেছেন, তারা কিন্তু নমুনা দেওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু এখানে সকাল থেকে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু নমুনা সংগ্রহ করা হবে। একইভাবে চট্টগ্রামের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু সে জায়গায়ও কিন্তু নমুনা সংগ্রহ করা হবে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের ১২টি জায়গায়, চট্টগ্রাম সিটি মেয়র যেমনটা আমাদেরকে জানিয়েছেন, ১২টি জায়গায় কিন্তু এইভাবে বুথ স্থাপন করা হবে। তাহলে কিন্তু এইভাবে যদি বেশি করে যদি কিন্তু আসলে বেশি যদি কিন্তু আসলে নমুনা সংগ্রহ করা হয়, এমনকি টেস্টের সংখ্যা যদি অনেকটা বাড়ানো যায় তাহলে অনেকটা কিন্তু শনাক্ত করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আসলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেমনটা বাড়ছে তেমনিভাবে কিন্তু যে মেডিকেলের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম মেডিকেলের এমনকি বিভিন্ন জায়গায় বেসরকারি মেডিকেলকেও কিন্তু কাজে লাগানোর জন্য চেষ্টা করছেন কিন্তু আসলে যে সিভিল সার্জন সহ বিভিন্ন জন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে গালিবের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে করোনা টেস্ট বাড়াতে স্থাপন করা হচ্ছে নতুন বুথ, সে বিষয়ে সর্বশেষ জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। করোনা দুর্যোগে যখন আক্রান্ত সারা পৃথিবী, তখন স্বাস্থ্যবিধি মেনেই দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থবির হয়ে থাকা অর্থনীতির জন্য প্রণোদনা, দুস্থ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ দেওয়া, একই সঙ্গে করোনা মোকাবেলা এবং আক্রান্তদের সেবা, সবই চলছে সমান গতিতে। দুর্যোগ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় নিয়ে চলছে সরকার প্রধানের দৈনন্দিন কর্মকাণ্ড। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব, স্তব্ধ হয়ে থাকা বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর। কি হচ্ছে, কি হতে পারে অজানা, এমন হাজারো আশঙ্কা যখন মানুষের মনে, তখন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অঘোষিত লকডাউনকালে সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা ৫০ লাখ মানুষকে নগদ ২৫০০ টাকা অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষি, শিল্প, গার্মেন্টস খাত সহ বিভিন্ন সেক্টরে ১৯টি প্যাকেজে ১,০৩,১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার প্রধান। সবথেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া।
দফায় দফায় ভিডিও কনফারেন্সে এখন পর্যন্ত 58 জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্যাংকিং বিষয়ে হোক, সমিতির বিষয়ে হোক, হচ্ছে আপনার এই যে আমাদের ময়লার সিচুয়েশন হোক, সবসময় কিন্তু নিয়মিত সেটা আপডেটও নিচ্ছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। করোনা সংকটে যখন হুমকির মুখে গণস্বাস্থ্য, তখন স্বাস্থ্য ব্যবস্থার দিক নির্দেশনাও আসছে সরকার প্রধানের কাছ থেকে। N95 লেখা আপনার বক্স ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। দুর্যোগের মধ্যেও নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। তাই শ্রমিক সংকটের কারণে থেমে থাকেনি ধান কাটা। শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সহায়তায় মাঠে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। করোনা মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। সর্বোপরি আমরা যেটা ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিটা দেশের রাষ্ট্রনায়করাই কিন্তু বলেছে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। সরকার প্রধানের দৃঢ় ঘোষণা, সরকারের জনবান্ধব সব উদ্যোগ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য। কারণ পিতার মতো শেখ হাসিনার ভাবনার মূলেও বাংলার মানুষ। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। কে আমার ভোটার কে আমার ভোটার না সেটা দেখার দরকার নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সামাজিক দূরত্ব কিংবা কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। মহামারীর এই সময়ে নানান মানবিক কাজ করে মানুষের পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সব ধরনের দুর্যোগকে মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনী সব সেবার জন্যই প্রস্তুত আছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। শক্ত লাঠির বদলে মানবতার বাণী নিয়ে জনতার পাশে পুলিশ। পেটোয়া বাহিনীর এই নতুন রূপের সঙ্গে আমজনতার পরিচয় করিয়ে দিয়েছে করোনা ভাইরাস। একসময় ভাবা হতো আইন প্রয়োগ করতে হলে তাদের অতিমাত্রায় কঠোর হতে হবে, আর এখন ভাবছে কতটা মানবিক হয়ে আইন প্রয়োগ করা যায়। আর সেই হারানো প্রক্রিয়া ফিরে এসেছে পুলিশের হারানো উজ্জ্বল ভাবমূর্তিটিও। পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, করোনা মোকাবেলায় দেশের পুলিশের কাজের তালিকা অনেক বিস্তৃত। অনেক আমাদের দুর্যোগ গিয়েছে, আমাদের বিপর্যয় গিয়েছে, আমাদের অনেক দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ্যামিলির দুরবস্থা আমরা দেখেছি, অনেকে শাহাদাত বরণ করেছেন, তাদের ফ্যামিলির পাশে বাংলাদেশ পুলিশ দাঁড়িয়েছে। আমরা কাজ করছি ফিল্ডে, আমাদের কাজটা তখন সহজ এবং ফলপ্রসূ হবে জনসাধারণ যদি স্বাস্থ্য সচেতনতা মেনে চলেন, তারা হয়তো বাইরে না আসেন। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সাধারণ জনগণকে সেবা দিতে গিয়ে প্রাণহানি হয়েছে কিছু পুলিশ সদস্যদের, যে ক্ষতি সহজে পূরণের নয়। প্রথম আপনি লক্ষ্য করেছেন দাফন দেবার লোকও থাকতো না, আমাদের পুলিশ সেই মাস্ক টাস্ক পরে দাফনও দিয়েছে। যে কোনো চ্যালেঞ্জ আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার, কোস্টগার্ড সবাই প্রস্তুত আছে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা। তিনি মনে করেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিয়ে চলেছে পুলিশ বাহিনী। করোনা সংকটকালে সব শ্রেণী পেশার মানুষকে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আর এই চ্যালেঞ্জকে মাথায় নিয়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে এগুলো বাস্তবায়ন করতে হলে করোনাকালীন সময়ে মানবিক পুলিশকে আরও বেশি জনবান্ধব হয়ে উঠতে হবে, এমনটাই প্রত্যাশা গণমানুষের। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রংপুর সদর 3 আসনের এমপি সাদ এরশাদ ও তার স্ত্রী মাহিমা সাদকে লাঞ্ছিত করার অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সাদ এরশাদ এবং রংপুর সিটি মেয়রের মোস্তাফিজুর রহমান মোস্তফা। এনে রংপুর শহরে উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত জানাতে সিটি মেয়রকে সাথে নিয়ে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিককে জাতীয় পার্টির উত্তেজনা নিয়ে সিটি মেয়র কি বলছেন? গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগের বুলেটিনে আমি যেমনটি জানিয়েছিলাম যে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পুত্র সাদ এরশাদ রংপুর 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন, কিন্তু রংপুর 27 নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতির একটি ডিও লেটারকে কেন্দ্র করে এই জাতীয় পার্টির এই বিবাদ কিন্তু আসলে তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং রংপুরের যিনি সিটি মেয়র রয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা
এবং এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গতকালকে বিক্ষোভ মিছিল করেছেন এবং পাল্টাপাল্টি সাদের সাদ এবং মেয়র মোস্তফা দুজনে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। এ বিষয়ে জানার জন্য মেয়র মোস্তফার কাছে জানতে চাইবো যে আসলে এই অদ্ভুত পরিস্থিতিতে আসলে জাতীয় পার্টির আপনাদের সাদের সাথে এবং আপনারা যে প্রতিবাদটা কালকে করেছেন জাতীয় এই ঘটনা নিয়ে, এ বিষয়ে আসলে আপনার মতামত? আসলে পার্লামেন্ট মেম্বার হওয়া এক জিনিস আর দলের নেতা হওয়া আরেক জিনিস। আমাদের এমপি আমরা ঠিকই পেয়েছি জাতীয় পার্টির, কিন্তু সেই এমপির সঙ্গে দলীয় নেতাকর্মীর জাতীয় পার্টির মহানগর কিংবা জেলা কিংবা উপজেলা কারো কোনো সংযোগ নাই বিধায় নেতা কর্মীর সঙ্গে তার যে একটা রিলেশন সেটা কোনো সময় বিল্ড আপ হয়নি, যার কারণে এই বিষয়টা এত বড় একটা জঘন্য ঘটনার রূপ দিয়েছে। আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ যে এরশাদ মুক্তি আন্দোলন থেকেই আজকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত 27 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক টিপু সুলতান রংপুরি, সে গেছে একটা ডিও লেটার জন্য, তাকে ডিও লেটারের জাস্ট একটা সুপারিশ, একটা লাইসেন্সের সুপারিশের জন্য উনি করেন নাই। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে তার এই এমপি মহোদয় দলীয় কোনো নেতাকর্মী তার সঙ্গে নাই, আছে কিছু ভাড়াটিয়া গুন্ডা, তাদেরকে দিয়ে তাকে পিটায় তাকে মেরে তাকে থানায় সোপর্দ করা, এটা খুব একটা লজ্জাস্কর ব্যাপার। সভাপতি কিন্তু আমি জাতীয় পার্টির রংপুর মহানগরের সভাপতি প্লাস আমি মেয়র। আমার যখন একটা ওয়ার্ডের একজন ভাইটাল লিডারের উপর আক্রমণ হয় তখন কিছুটা দায়িত্ব কিন্তু আমার আসে। সেই অর্থে কিন্তু আমি এমপি মহোদয়ের কাছ সঙ্গে দেখা করতে যাই তার পল্লী নিবাসে। যাওয়ার পরে উনি দরজা গেট বন্ধ লক করে দেন, সেখানে পুলিশ ছিল, সাফিসিয়েন্ট পুলিশ ছিল, উনি উপরে থেকে সব লাইট টাইট বন্ধ করে দিয়ে কাউকে ওখানে ঢুকতে দিচ্ছিলেন না। এইভাবে অবস্থা, উত্তেজিত নেতাকর্মী ভিতরে ঢুকে এমপির সঙ্গে কথা বলবে, আমিও জিজ্ঞাসা করবো কী কারণে এটা ঘটলো, কিন্তু সেই সুযোগ হলো না, যার কারণেই কিন্তু এই ঘটনাটা উদ্ভব হয়েছে। আর যেটা করা বলছেন যে উনি লাঞ্ছিত হয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আর যে কথাগুলো আমরা শুনেছি টেলিভিশনে, যে কথাগুলো ওনার ওয়াইফ যে উপস্থাপন করেছে, আমার মনে হয় আজ পর্যন্ত বাংলাদেশের কোনো এমপির ওয়াইফ এই ধরনের জঘন্যভাবে তা উপস্থাপন করতে পারে বলে আমার জানা নেই। এটা সম্পূর্ণ জানে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন। আমরা বলেছি ওনারাও একটা মামলা করেছে, আমরাও একটা মামলা করেছি, মামলা তদন্ত হবে, মামলা তদন্তে যদি যেই দোষী হোক না তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে এবং বিক্ষুব্ধ কর্মীরা কখন শান্ত হবে। একেবারে এই এত একজন প্রবীণ নেতাকে জেলে রাখার বিষয়টা এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, যার কারণে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে এবং তার মুক্তি দাবি করেছে। গতকাল তার মুক্তি অলরেডি দিয়ে দিয়েছে, যার কারণে আমরাও স্টপ আসি। আমরা এটা কেন্দ্রকে জানিয়েছি যে এই বিষয়গুলো সুরাহা করেন, নাহলে সামনের দিনে আরও খারাপ সিচুয়েশন তৈরি হতে পারে। সেই জন্য আমরা পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে এই বিষয়টা অবহিত করেছি, তারা অবশ্যই এই ব্যবস্থা নেবেন। আমরা চাই যে রংপুরে জাতীয় পার্টির যে একটা শক্তি ভিত্তি, যার উপর ভিত্তি করে সারা দেশে জাতীয় পার্টি সার্কুলেটেড হয়, যা আবর্তিত হয়, সেই জাতীয় পার্টির যেন শক্তিটা অক্ষুণ্ণ থাকে, এই ব্যাপারে আমরা কেন্দ্রকে জানিয়েছি। আমরা আশা করব যে এটা আমরা এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টি রংপুরে কোনো বিভক্তি সৃষ্টি হবে কিনা প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টি এক এবং অভিন্ন এবং একটা ইউনাইটেড ফোর্স হিসেবে জাতীয় পার্টি এখানে আছে। এখানে এমপির সঙ্গে একটা জাতীয় পার্টির লিডারও আমার মনে হয় নাই ওয়ার্ড লেভেল। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে জাতীয় পার্টির উত্তেজনা নিয়ে সিটি মেয়রকে সঙ্গে নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। সারা দেশে বাড়ছে গণপরিবহন চলাচল, তবে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না এমন অভিযোগও বাড়ছে। ভাড়া ও সরকারি নির্দেশনা নিয়ে যাত্রীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়ম মানাতে বসানো হচ্ছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে বিস্তারিত জানাতে যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। এর আগের সংবাদেও আপনি যেমনটি দেখাচ্ছিলেন যে আজকেও কিন্তু গণপরিবহনে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না এবং যাত্রীর সংখ্যাও কিন্তু কম। তো বেলা বাড়ার সাথে সাথে আপনি কি দেখছেন? গালিব, আসলে আপনি ঠিকই বলছিলেন যে আসলে এর আগের সংবাদে আমরা যে বিষয়টি দেখিয়েছিলাম যে মূলত যাত্রীর চাপ অনেকটাই কম, সেই সাথে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা শিথিলতা। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ডের যেই মূল সড়কটি রয়েছে, বিশেষ করে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান যেই সড়ক, সেখানেই কিন্তু আমি রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন একের পর এক বাসগুলো যেগুলো ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে এসেছে সেগুলো কিন্তু এখান থেকেও যাত্রী উঠা নামানো করছে। এবং আমি যেই বিষয়টি আপনাকে এই মুহূর্তে একটু দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু যাত্রীর চাপ অনেকটুকুই বেড়েছে। বিশেষ করে বলা যায় যে ঢাকার একদম প্রবেশদ্বারগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রীর চাপ বেশ অনেকটাই বলা যায় চোখে পড়ার মতো।
আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে যাত্রীর চাপ বাড়লেও কিন্তু মূলত যারা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা আশানুরূপ যাত্রী পাচ্ছেন না। একটু সরেজমিনে একটি বাসে উঠে আপনাকে একটু দেখাতে চাই। আমরা একটি বাসে উঠছি যেটি এই ঢাকা থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। একটু আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে যাত্রীদের আসলে তীব্র চাপ না থাকলেও কিন্তু বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীরা কিন্তু ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জেলার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হচ্ছেন। তবে একটি বিষয় যে বলা যায় যে স্বভাবতই অনেকেরই অভিযোগ থাকে নানান বিষয়ে। একটু কথা বলবো একজন যাত্রীর সাথে, একটু জানতে চাচ্ছিলাম যে ভাড়া কি আগের থেকে আপনাদের বেশি দিলেন কিনা? ভাড়া আগের থেকে বেশি না, কারণ তো সরকার 60% বাড়াইছে ভাড়া। তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা একটু বলবেন? স্বাস্থ্যবিধি কিছুদিন আগে দেখলাম যে গাড়ির হেল্পার স্প্রে নিত, তো এখন তার সেই স্প্রেটা নেই। যদি স্প্রেটা হাতে দিত তাহলে তো আমাদের জন্য একটু ভালো হতো। তো আসলে শুনছিলেন যে স্প্রে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা শিথিলতা রয়েছে। একটু আরেকজনের সাথে একটু কথা বলতে। ভাড়া তো 60%, যেহেতু নেওয়া হচ্ছে না, তো ডাবল নেওয়া হচ্ছে সব ভাড়া এখানে। মানে ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। এখান থেকে মাধব যেতাম 40 টাকা, সেখানে 80 টাকা করে দেওয়া হচ্ছে। 40 টাকা, তারপর 2 সিট নেওয়ার কথা বলা হয়েছে। সভাপতি বলা হচ্ছে আপনি ভাড়া বেশি নিচ্ছেন কেন? আপনি উনি তো মাধব 40 টাকা আগের ভাড়া, তো 2 সিট নিতেছে, 2 সিটে 40 টাকা করে 80 টাকা এইভাবে নিতেছেন না ভাড়া। উনি তো বলতেছে আপনি 60%, আপনি পুরো 100% বেশি নিতে চান। 100% আমি কেন নিব? যা ভাড়া তা নিতেছি। আসলে গালিব আপনি কিন্তু শুনতে পাচ্ছিলেন যে মূলত এখানে ভাড়া একটু বাড়তি নেওয়ার একটি অভিযোগ কিন্তু রয়েছে। এই মুহূর্তে সাভারে রয়েছে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি সাভারে নাজমুল হুদার কাছে। নাজমুল, সৈয়দ রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নাজমুলের সাথে পরবর্তীতে আবার যুক্ত হব। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈয়দ রায়হান এই গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মেনে চলার ঘটনাগুলো। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। বেড়ে চলেছে ডলারের দাম। খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কোথাও কোথাও 90 টাকা বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে ডলার। এতে সংকটে পড়েছে আমদানিকারকরা। তারা বলছেন দ্রুত এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন কোনো ব্যাংক চাইলে তাদের জন্য বাড়তি ডলার দিতে প্রস্তুত তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রভাবে একেবারে তলানিতে নেমেছে রপ্তানি আয়। সেই সাথে প্রবাসে থাকা প্রায় 1 কোটি শ্রমিকের উপার্জন কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমেছে রেমিটেন্সের প্রবাহ। এতে দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা বা ডলারের আমদানি অনেকটাই কমে গেছে। এই সুযোগে ডলারের বাজারকে অস্থির করতে নেমেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সংকটের দোহাই দিয়ে কোথাও কোথাও ডলার বিক্রি হচ্ছে 91 টাকা পর্যন্ত, যদিও গেল 2-1 দিনে তা কিছুটা কমে 89 টাকায় নেমেছে। বিভিন্ন মানি এক্সচেঞ্জের সাথে কথা বলে পাওয়া যায় এইসব তথ্য। ব্যবসায়ীরা বলছেন ডলারের বাজার অস্থির হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হবে আমদানিকারকদের। করোনা পরবর্তীতে প্রচুর আমদানি প্রয়োজন বলেও জানান তারা। যারা ইম্পোর্টার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ হচ্ছিল তারা বর্ধিত মূল্যে ডলার কিনে তাদের এলসি সেটেলমেন্ট করতে হচ্ছে, এবং এর ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে হচ্ছিল দ্রব্যমূল্যের উপরে এবং শিল্পে যে কাঁচামাল আমদানি হয় তার উপরে, যার জন্য কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে মানুষ আরো কষ্টে ভুগবে। তো সে কারণে যেভাবে হোক না কেন এটা বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ নিয়ে বর্তমানে ইউএস ডলারের মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে আমরা মনে করি। ডলারের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ চান সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে ডলার বিক্রি করে আনতে, কিন্তু এখন আমার মনে হয় একটা সময় এসে বাংলাদেশ ব্যাংকের চিন্তা করা উচিত যে ডলারের দামটা একেবারে একদম স্থির রাখবে কিনা। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র স্বীকার করছেন ডলারের বাজারে কিছুটা সংকট রয়েছে, তবে যে কোনো ব্যাংক আবেদন করলে বাড়তি ডলার দিতে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। কোনো ব্যাংক যদি কোনো সময় ক্রাইসিস হয় তখন তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয় বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওই সময় তারা ক্রাইসিস মুহূর্তে তাদের সহযোগিতা করে থাকে। যখন যা যা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, অতীতেও করেছে, এখনো করবে। কারণ আমাদের কাছে কিন্তু ডলার তো আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে আমাদের। এছাড়া ডলারের সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোতে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট।
মেগা প্রকল্পগুলোয় গতি ফেরাতে পর্যাপ্ত বরাদ্দ আসছে বাজেটে। পরিকল্পনা মন্ত্রী বলছেন, দ্রুত মেগা সব প্রকল্প শেষ করতে চায় সরকার। সেজন্য গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মতো বরাদ্দ পাচ্ছে মেগা সব প্রকল্প। আর অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরিস্থিতি খারাপ হলে বিদেশি শ্রমিক কর্মকর্তাদের বাংলাদেশে রাখা চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে প্রকল্প চালানো কঠিন হবে আরও। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। একমাত্র পদ্মা সেতু ছাড়া করোনার ছোবলে গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। সীমিত আকারে কিছু প্রকল্পে কাজ চললেও এগুচ্ছে না প্রত্যাশা মতো। মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ রাজধানীর মেট্রো রেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্প। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ, কিন্তু তাও প্রত্যাশা মতো নয়, যে কারণে এখনো এমন নিষ্প্রাণ প্রকল্পগুলোর বেশিরভাগ এলাকা সামান্য পিছিয়ে পড়েছে। এই জায়গাটা যাতে কাভার আপ করি, যে আমরা পূর্ণ গতিতে কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা বাজেটটা চেয়েছি। সরকারের মেগা প্রকল্পের তালিকায় গুরুত্বপূর্ণ চট্টগ্রামের কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। সেখানেও নেই সুখবর, গতি নেই কাজে। আমাদের এখনো চাইনিজরা চলে যেতে বলতেছে না, এখনো এরা এখনো আছে। সুতরাং আমাদের কাজকর্ম কিছু সীমিত আকারে চলতেছে, এখনো পর্যন্ত সীমিত আকারে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বিদ্যুৎ খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু করোনার সংক্রমণ গতি অনেকটাই কমিয়ে দিয়েছে 2 মেগা প্রকল্পের। তবে করোনার প্রভাব থাকলেও বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পগুলোতে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, ফাস্ট ট্র্যাকের 7 প্রকল্পে বরাদ্দ থাকছে 34,000 কোটি টাকা। অনিশ্চয়তা দরুন, আনসার্টেনটি এখনো ক্লিয়ার হয় নাই, এর দরুন প্রকল্পগুলার যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। আমাদের সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে এই প্রকল্পগুলোকে অবশ্যই আমাদের শেষ করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দের পাশাপাশি মেগা প্রকল্পগুলোতে কাজের গতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকে। মেগা প্রকল্পের জন্য বাজেট তো যেটা চলমান প্রক্রিয়া, কিন্তু যেগুলো চলমান আছে সেগুলোকে চালিয়ে যেতে হবে। তোমরা ভিতরে আসো, কাজ করতেছো, তোমাদের খাওয়া দাওয়া যা লাগে সব দেবো, প্রজেক্ট সাইটের মধ্যেই থাকবা। এখানে দেওয়াল দিয়ে যা করা আছে এখানে এর বাইরে যেতে দিব না তোমাদের। কারণ কোভিড তো আমাদের দেশ থেকে সহজে যাচ্ছে না। সংক্রমণের সাথে আমরা বাস করব, সংক্রমণ হয়তো আরো বাড়বে, কিন্তু সেটাকে ম্যানেজ করতে হবে বড় প্রকল্পের ক্ষেত্রে বিশেষভাবে। সব মিলিয়ে করোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে সব মেগা প্রকল্প। পাল্টে গেছে হিসাব নিকেশ। বাস্তবতা বলছে, বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক করোনা পরিস্থিতির উন্নতির উপরে নির্ভর করবে মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা লকডাউন শেষে ধীরে ধীরে সবল হচ্ছে সারা দেশ। মৌসুমের কারণে এই মুহূর্তে সাগরে মাছ ধরা নিষেধ, তাই নদীতে জেলেরা সরব হলেও মাছ সরবরাহ কম বরিশালের সবচেয়ে বড় মাছের বাজারে, আর তাই দামও একটু চড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, এর আগের সংবাদেও আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। পাইকারি বাজারে মাছের সরবরাহ কম এবং তার জন্য দামও বেশি, তো দিন বাড়ার সাথে সাথে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে সাগরে 20 মে থেকে 65 দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ। এ কারণে অভ্যন্তরীণ নদীতে মাছ ধরা হচ্ছে, তবে আগের মতো মাছ উঠছে না, নদীতে মাছ ধরা পড়ছে না। এ কারণে মাছের সরবরাহ কম, বিশেষ করে ইলিশ মাছের সরবরাহ একেবারেই কম। যে পোর্ট আড়তে প্রতিদিন হাজারো মন মাছ আসতো, আজ সর্বসা করলে সেখানে 60 থেকে 70 মন মাছ এসেছে। স্বভাবতই ইলিশ মাছের দাম কম এবং ইলিশ মাছের দাম বেশি, এবং ইলিশ মাছের দাম বেশি থাকায় এর প্রভাব পড়েছে অন্যান্য মাছ। আমরা একটু কথা বলবো একজন ইলিশ বিক্রেতার সাথে। ভাই, আপনার এই মাছগুলো একটু আমাদেরকে একটু দেখিয়ে বলেন, যেগুলো সাইজ কতটুকু এবং দাম কিরকম? এগুলো হলো যে সাইজ হবে 900 গ্রামের সাইজ, 850 টাকা কেজি এখন বর্তমান চলে। এটা স্থানীয় লোকাল মাছ। এত বেশি দাম কেন? মাছ কমে গেছে, এর জন্য দাম বেশি। আচ্ছা, মাছ কমে গেছে, অর্থাৎ ইলিশ মাছ প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী ধরা পড়ছে না, এই কারণে দাম একটু বেশি। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে স্থানীয় যে মাছ রয়েছে। ভাই, একটু আপনারা এখানে এই মাছগুলোর দাম যদি একটু বলেন। ভাই, এই যে আপনি একটু দয়া করে এই মাছের দামগুলো বলবেন একটু বলেন। দাম কিরকম? এটা আইড মাছ, এইটার দাম 850, এটা রিডা মাছ, এইটা 700 750, এটা কোরাল মাছ, এটা পুমা মাছ, এটা এগুলোর দাম আপনি
আপনার 750 700 এরকমের। এত বেশি দাম কেন? মাছ কম বাজারে, মাছ কম, এজন্য দাম বেশি। ধন্যবাদ। আমরা একটু আরো যে মাছ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। ভাই এই চিংড়ি মাছটার দাম কত ভাই একটু যদি বলেন? 750 750 চিংড়ি মাছ 750 টাকা কেজি। 750। অন্যান্য সময় তো একটু কম ছিল না। মাছ নেই, মাছ কম, এই জন্য দাম বেশি। ধন্যবাদ। মাছ নেই, মাছ কম, চাহিদা বেশি, এই কারণে দামও বেশি। আমরা একটু আরো যে মাছ রয়েছে সেই দেখানোর চেষ্টা করব। ভাই এই চিংড়িগুলো সাধারণত তরকারিতে ব্যবহার করা হয়, কত দাম এগুলো? 650 টাকা কেজি। 650 টাকা কেজি। অন্যান্য সময় 400-500 টাকা করে। জি জি। এখন এত বেশি কেন ভাই? এখন পানির চাপ বেশি, মাছ কম। ধন্যবাদ। সাপ্লাই কম, দাম বেশি, আসলে সবারই একই। রাহাত খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে মাছের বাজারে সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন রাহাত খান। জমতে শুরু করেছে রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার পটিয়ার বানেশ্বর আম বাজার। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি যেখানে আছেন সেটি রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার। আপনি গত সংবাদেও, এর আগের সংবাদে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, বলছিলেন যে আমের বাজার তখন পর্যন্ত জমে ওঠেনি। তো বেলা বাড়ার সাথে সাথে কেমন দেখছেন আমের বাজার? ধন্যবাদ গালিব। তখন যেমনটি দেখেছিলাম তখন কিছুটা আমের বাজার কিন্তু ফাঁকা ছিল, কারণ তখন বাগান থেকে যারা গাছ থেকে আম নিয়ে তারা কিন্তু নিয়ে হাটে আসেন। এখন কিন্তু পুরোপুরি বাজার জমে উঠেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমের যে বাজারটি বসেছে সেটিতে কিন্তু যারা পাইকাররা আছেন, যারা গাছ থেকে আম নিয়ে হাটে আসেন, তারাও কিন্তু ইতিমধ্যে আসছেন। রাজশাহীর বাইরে থেকে যারা আম কিনতে আসেন তারাও এখানে আসেন, এখন তারাও এখানে এসেছেন। বলা যায় যে ক্রেতা বিক্রেতাদের যে জমজমাট একটা হাটে থাকে সেটি কিন্তু ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি যাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে ইতিমধ্যে গুটি জাতের আম, লকনা জাতের আম, গোপালভোগ এবং হিমসাগর বা খিরসাবাদ এই জাতীয় আমগুলি এখন বাজারে এসেছে। আমের কেমন দাম আমরা একটু জিজ্ঞাসা করি। আপনি এত হাটে আম এনেছেন, আমের দাম কেমন? এই 1500 1600 1800। কোন জাতের আম? এটি গোপালভোগ, খেসা, ন্যাংরা, তারপরে আপনার আরও কম আছে, দাম আছে, বিভিন্ন আম আছে। আপনার কাছে একটু জানতে চাই যে করোনার কারণে কি দাম কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? না, করোনার জন্য হচ্ছে আম বেশি দাম পাচ্ছি আমরা। বেশি পাচ্ছেন? বেশি পাচ্ছি। কিসের লোকজন ইয়া করছে, তারপর মানে লোকজন খাওয়া দাওয়া করছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন একটু চাষির সঙ্গে কথা বলতে চাই। আপনি তো হাটে আম এনেছেন, আমের দাম কেমন পাচ্ছেন? আমের দাম করোনার জন্য কিছুদিন আগে কম পাইছিলাম, ঝড় ঝাপটাত খুব কম দাম পাইছিলাম। আমরা আশা করেছিলাম যে আচ্ছা খুব কম দামে পাবো, হয়তো পাবো কি না ঠিক না দাম। এখন দেখছি যে করোনার ছুটিতে এখন আল্লাহ দিলে ভালোই দাম পাচ্ছি, বাজার বরাবর ভালো। মানে মোটামুটি কাছে একটা বিষয় জানতে চাই যে বিভিন্ন জায়গা থেকে যে পাইকাররা আসেন আম কিনতে, তারা কি আসছেন? এখন আসছে, বাইরে থেকে পাটিপত্র আসছে, এখন বাজার দাম বেড়েছে, দাম বাড়ি যাচ্ছে দিন দিন। এখন দাম, এখন ন্যাংরা, গোপালভোগ সব রকমের আমদানি আছে, 5-7 রকম আম। এখন গোটা বাজারটাই সব জায়গায় পাটি বড় বড় আসছে, দাম দিন দিন বাড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে গালিব। আমরা কথা বলছিলাম যারা আম সরাসরি বাগান থেকে বা গাছ থেকে হাটে নিয়ে আসেন, তারা এখানে নিয়ে এসেছেন। তারা যেটি বলছিলেন যে করোনার কারণে তারা দাম পাবেন না এমন শঙ্কায় ছিলেন, কিন্তু লকডাউন খুলে যাওয়ার পরে তারা কিন্তু এখন দাম পাচ্ছেন এবং রাজশাহীর বাইরে থেকে পাইকাররা এই হাটে আসছেন। আপনার মাধ্যমে একটি তথ্য দর্শকদের দিতে চাই, সেটি হলো যে গত 4 বছর ধরেই আম যাতে কোনো রকম কেমিক্যাল মেশানো না হয় এবং পুষ্ট আম পান, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আম নামানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই হিসাবে এবার কিন্তু পরিপক্ক আম এবার বাজারে আসছে। তো এই ছিল গালিব আমার কাছ থেকে। সর্বশেষ ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর সবচেয়ে বড় আমবাজার পটিয়ার বানেশ্বর আমবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। এবার একটি শোক সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন গত রাত 12টা 30 মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি 5 মেয়ে, 4 ছেলে, নাতি নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি তার 9 ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গত বছর রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা পেয়েছিলেন তিনি। সকাল 10টার সংবাদের সময় হলো আরও একটি বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। সংবাদে দেখছেন নিউজ 24। আবার গণপরিবহনের খবর যেমনটা জানিয়েছিলেন যাত্রাবাড়ি থেকে, এবার আমরা যুক্ত হতে চাই
আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল হুদা, কি অবস্থা? গণপরিবহনে আসলে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায়, সেখানে কিন্তু আসলে বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু গণপরিবহন কিন্তু অনেক বেড়ে চলছে এবং আপনি দেখছেন যে গাড়ির প্রচুর চাপ রয়েছে। এই মানে চাপের কারণে আসলে একটু যানজটও রয়েছে, প্রচুর যানজট রয়েছে এবং আপনার এইখানে এবার যে সামাজিক যে দূরত্ব সেটা আসলে অনেকেই মানছেন না এবং স্বাস্থ্যবিধি মেনে যে যারা চলবে, যারা চালক এবং হেল্পার, তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানছেন না। আমি একটু কথা বলতে চাই যারা এখানে, আপনাদের সাথে কথা বলবো, স্বাস্থ্যবিধি মেনে চলছে? আমরা তো মাস্ক পরে আছি সবসময়ের জন্য, যাতে ফাঁকাফাঁকি না গাদাগাদি করে আসি নাই, এই তো ভ্যানে ফাঁকাফাঁকি করেই আসছে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে এখানে তারা আসলে স্বীকারই করতে চায় না যে তারা আসলে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে যে চলছে সেটা আসলে তারা স্বীকার করতে চায় না। এছাড়াও কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছে, পুলিশ রয়েছে এবং পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চেক করছে এবং এখানে যে পরিবহনের যেসব শ্রমিকরা রয়েছে তারা কিন্তু একে অপরকে ধাক্কা দিয়ে উঠাচ্ছে এবং এই হাত দিয়েই কিন্তু উঠাচ্ছে এবং উঠানোর কারণে তারা যে সংক্রমণ আসলে মানে তারা নিজেরাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসলে ছুটছে এবং এছাড়া যে সামাজিক যে দূরত্ব সেটা আসলে মানছেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ আশুলিয়ার বাইপাইল থেকে। চলে যাচ্ছি স্টুডিওতে গালিবের কাছে। গালিব। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশুলিয়ার বাইপাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। ফিরছি বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে টানা নবম দিনের মতো প্রতিবাদ অব্যাহত রয়েছে। এদিকে মৃত্যুর সঙ্গে জড়িত বরখাস্ত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের নতুন অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রকারভেদে 15 থেকে 40 বছরের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভের মুখে বুধবার কিছু কিছু শহরে কারফিউ বাড়ানো হয়েছে। তবে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকির পরে বিরোধিতা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। বিনোদনের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। টানা 2 মাস সাধারণ ছুটি শেষে দাপ্তরিক কার্যক্রম ও শুটিং কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC। কেউ চাইলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শুটিং করতে পারবে FDC-তে। তবে সিনেমা হল বন্ধ থাকার কারণে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। এ ছিল এখনকার সকাল 10টার সংবাদে। দেখছেন নিউজ 24। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাই।